আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ট্রাম্প ইরান যুদ্ধে হেরে গেছেন, এবার নিউ ইয়র্ক টাইমসে যুক্তরাষ্ট্রের পরাজয়ের খবর। ইরান বিশ্বের শয়তানদের নতজানু করেছে, মোহসেন রেজাই। ইরান যুদ্ধের চরম মূল্য, প্রাণহানি ও ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক ধাক্কায় কাঁপছে বিশ্ব। গাজার ঢেউয়ে ভেসে যাবে ইসরায়েল, ইরানি কমান্ডারের হুঁশিয়ারি। যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের দফায় দফায় হামলা, নিহত অন্তত 5। নেতানিয়াহুর বিভ্রান্তিকর ভুল নীতি ইসরায়েলকে ঝুঁকির মুখে ফেলছে, দাবি ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর। বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর, নিহত অন্তত 24। যুক্তরাষ্ট্র ইরান স্থায়ী শান্তি চুক্তি, সুইজারল্যান্ডের পথে ট্রাম্পের প্রতিনিধি উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ট্রাম্প ইরান যুদ্ধে হেরে গেছেন, এবার নিউ ইয়র্ক টাইমসে যুক্তরাষ্ট্রের পরাজয়ের খবর। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় 4 মাস ধরে চলা সংঘাত শেষে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছালেও এই যুদ্ধকে কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা হিসেবেই দেখছে আন্তর্জাতিক বিশ্লেষণ ও নিউ ইয়র্ক টাইমসের মূল্যায়ন। চুক্তির রূপরেখা সামনে আসার পর বলা হচ্ছে, ওয়াশিংটন যে কঠোর লক্ষ্য নিয়ে যুদ্ধ শুরু করেছিল তার বড় অংশই অর্জিত হয়নি। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক 3 ক্ষেত্রেই চাপের মুখে পড়ে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে দাবি করেছিলেন ইরানকে শর্তহীন আত্মসমর্পণ করতে বাধ্য করা হবে এবং দেশটির পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করা হবে। তিনি ইরানের সরকার পরিবর্তনের সম্ভাবনার কথাও বলেছিলেন। তবে যুদ্ধ শেষে ঘোষিত সমঝোতায় ইরানের রাজনৈতিক কাঠামো বহাল রয়েছে। পারমাণবিক ইস্যুতে আগামী 2 মাসের আলোচনার কথা থাকলেও বিশ্লেষকদের ধারণা এটি কার্যত 2015 সালের পারমাণবিক চুক্তির কাছাকাছি একটি নতুন সমঝোতার দিকে যেতে পারে। এই চুক্তি 2018 সালে ট্রাম্প নিজেই বাতিল করেছিলেন। এটিকে তিনি ইতিহাসের সবচেয়ে খারাপ চুক্তি বলে উল্লেখ করেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনকে প্রায় একই ধরনের সমঝোতার দিকে অগ্রসর হতে হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। যুদ্ধবিরতির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি সামনে এসেছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বিশ্লেষকদের মতে এটি মূলত আগের অবস্থায় ফিরে যাওয়া ছাড়া বড় কোনো অর্জন নয়। ইরান দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালীকে কৌশলগত চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করার হুমকি দিয়ে আসছে। যুদ্ধকালেও এই অবস্থান বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি করেছিল। তবে সমঝোতার পর সেই উত্তেজনা কিছুটা কমেছে। 4 মাসের সংঘাতে ইরানও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। সামরিক অবকাঠামো ও প্রতিরক্ষা সক্ষমতায় আঘাত এলেও দেশটি এখন পুনর্গঠন ও রাজনৈতিক দর কষাকষির নতুন সুযোগ পেয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। একই সঙ্গে অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি ও অভ্যন্তরীণ চাপ এখনো দেশটির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্য এই যুদ্ধ নতুন প্রশ্ন তৈরি করেছে। বিপুল সামরিক শক্তি থাকা সত্ত্বেও নির্ধারিত লক্ষ্য পূরণে ব্যর্থতা দেশটির বৈশ্বিক প্রভাব নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি ওয়াশিংটনকে তার কৌশল ও মিত্রনীতির পুনর্বিবেচনা করতে বাধ্য করতে পারে। যুদ্ধ শুরুর আগে ইরান আঞ্চলিকভাবে চাপের মধ্যে থাকলেও সংঘাতের পর তারা আবার আলোচনার টেবিলে শক্ত অবস্থান তৈরি করেছে। হিজবুল্লাহ ও হামাসের দুর্বলতা, সিরিয়ায় পরিবর্তন এবং অর্থনৈতিক সংকট সত্ত্বেও ইরান কৌশলগতভাবে নিজেদের প্রভাব ধরে রাখতে সক্ষম হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হিসেবে সামনে এসেছে, ভবিষ্যতে হরমুজ প্রণালী নিয়ে নতুন করে সংকট তৈরি হলে যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে। এই অনিশ্চয়তাই মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। তথ্যসূত্র নিউ ইয়র্ক টাইমস। ইরান বিশ্বের শয়তানদের নতজানু করেছে, মোহসেন রেজাই। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনির একজন ঘনিষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজাই দাবি করেছেন, গর্বিত ও বিজয়ী ইরানি জাতি বিশ্বের শয়তানদের নতজানু করেছে এবং তাদের আধিপত্য চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার স্মারক স্বাক্ষরের প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে রেজাই লিখেন, এই ঘটনা
ঘটনা ইতিহাসে চিরকাল অক্ষয় হয়ে থাকবে। একই সঙ্গে তিনি জানান, ইরান তার শহীদ নেতাদের রক্তের জন্য শোকাহত এবং এর প্রতিশোধ ছাড়া কোনো প্রলেপ নেই। প্রতিবেদনে বলা হয়, পরমাণু ইস্যুকে কেন্দ্র করে গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর পাল্টাপাল্টি হামলা ও ড্রোন ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও ঘটে। পরমাণু ইস্যুতে চলমান পরোক্ষ আলোচনার মধ্যে গত 28 ফেব্রুয়ারি ইরানে একসঙ্গে সামরিক আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র শুরু করে ইরান। প্রায় 5 সপ্তাহ পর গত 8 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে একই সময়ে লেবাননের সংঘাত অব্যাহত থাকে। ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় সেখানে 350 জনের বেশি মানুষ নিহত হন। গত 11 এপ্রিল পাকিস্তানের যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিরল সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়, তবে কোনো অগ্রগতি ছাড়াই আলোচনা শেষ হয়। এরপর ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে। 14 এপ্রিল লেবানন ও ইসরায়েল কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো কূটনৈতিক আলোচনা শুরু করে এবং 17 এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণা দেয়। কিন্তু হিজবুল্লাহ ওই আলোচনার অংশ না হয় অল্প সময়ের মধ্যেই আবার সংঘর্ষ শুরু হয়। ইরান যুদ্ধের চরম মূল্য, প্রাণহানি ও ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক ধাক্কায় কাঁপছে বিশ্ব। 2026 সালের শুরুর দিকে শুরু হওয়া মার্কিন ইসরায়েল ও ইরান যুদ্ধের বিধ্বংসী প্রভাব বিশ্ব অর্থনীতি এবং মানবতাকে এক দীর্ঘমেয়াদী সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হলেও সম্প্রতি মার্কিন প্রভাবশালী গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এর একটি বিশেষ প্রতিবেদনে এই যুদ্ধের ভয়াবহ ক্ষয়ক্ষতি, প্রাণহানি এবং আর্থিক ব্যয়ের এক অবিশ্বাস্য খতিয়ান উঠে এসেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, এই যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যকে রক্তাক্ত করেনি, বরং এর অর্থনৈতিক ধাক্কা বিশ্বের প্রতিটি সাধারণ মানুষের পকেট স্পর্শ করেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও স্বাধীন গবেষণা সংস্থাগুলোর তথ্য মতে যুদ্ধের প্রাথমিক দিনগুলোতে প্রতিদিন গড়ে $100 কোটি মূল্যের সমরাস্ত্র ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। পেন্টাগন ইতিমধ্যেই এই যুদ্ধে তাদের সামরিক ব্যয় প্রায় 29 বিলিয়ন মার্কিন ডলার ছাড়ানোর কথা স্বীকার করেছে এবং যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সামাল দিতে আরো $200 বিলিয়ন অতিরিক্ত তহবিল চেয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সম্মিলিত অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ইতিমধ্যে $120 বিলিয়ন ছাড়িয়ে গেছে। যুদ্ধের সবচেয়ে বড় আঘাত এসেছে বেসামরিক মানুষের উপর। লেবানন ও ইরানের নিহতের সংখ্যা হাজার হাজার ছাড়িয়েছে। ইরানি ও লেবাননি কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী দুই দেশই 3500 জনেরও বেশি করে মানুষ নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা প্রায় 1.5 লক্ষ। এদের মধ্যে একটি বড় অংশই নারী ও শিশু। যুদ্ধের প্রথম দিনেই ইরানের একটি স্কুলে হামলায় 120 জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় তুলেছিল। এছাড়া যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর অন্তত 15 জন সদস্য নিহত এবং 500-র বেশি সদস্য আহত হয়েছেন। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ রুট স্ট্রেট অফ হরমুজ অবরুদ্ধ হওয়ার কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়েছে। অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যালেন্সের বাইরে চলে যাওয়ায় বিমান চলাচল, জাহাজ পরিবহন এবং সার উৎপাদন শিল্পে ধস নেমেছে। এর ফলে বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের দাম হু হু করে বাড়ছে, যা সাধারণ মানুষকে চরম মূল্যস্ফীতির দিকে ঠেলে দিচ্ছে। জাতিসংঘ সতর্ক করেছে যে যুদ্ধের পেছনে প্রতিদিন যে পরিমাণ অর্থ অপচয় হয়েছে তা দিয়ে বিশ্বের প্রায় 87 মিলিয়ন মানুষের জীবন রক্ষাকারী ত্রাণের ব্যবস্থা করা সম্ভব ছিল। বিশেষজ্ঞরা বলছেন, 2026 সালের এই ইরান যুদ্ধ বিশ্ব ভূ রাজনীতি এবং অর্থনীতিতে যে ক্ষত তৈরি করেছে তা কাটিয়ে উঠতে বিশ্ববাসীর কয়েক দশক সময় লেগে যেতে পারে। গাজার ঢেউয়ে ভেসে যাবে ইসরায়েল, ইরানি কমান্ডারের হুঁশিয়ারি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কুদস ফোর্সের প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি ইসরায়েলকে কঠোর ভাষায় সতর্ক করে বলেছেন, গাজা উপত্যকার যোদ্ধারা ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাতে পারে এবং এতে ইসরায়েলকে বিপর্যয়ের ঢেউয়ে পড়তে হতে পারে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনাকে উদ্ধৃত করে দেয়া বক্তব্যে কানি বলেন, লেবাননের হিজবুল্লাহ সামরিক সক্ষমতা, বিশেষ করে তাদের ড্রোন প্রযুক্তি অবমূল্যায়ন করায় অতীতে
দিতে ইসরায়েলকে চড়া মূল্য দিতে হয়েছে। তিনি হিজবুল্লাহর ড্রোন সক্ষমতার প্রসঙ্গ টেনে বলেন, যখন আমরা বলেছিলাম হিজবুল্লাহর কাছে মিরসাদ ড্রোন আছে, তখন আপনারা তা গুরুত্ব দেননি এবং পরে বিপদে পড়েছেন। সেই 100 হতাহতের দায় কে নেবে? গাজা প্রসঙ্গে তিনি আরো কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গাজারও একটি ঢেউ আছে। যদি তোমরা তোমাদের রাজনীতিকদের ইচ্ছা অনুযায়ী কাজ করো, তাহলে এই ঢেউয়ে তোমরা ভেসে যাবে। সতর্ক হও। ইরানি কর্মকর্তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে রাজনৈতিক ও সামরিক বার্তা দিচ্ছে, যেখানে গাজা, লেবানন ও ইসরায়েলকে ঘিরে সংঘাত আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। সূত্র আল জাজিরা। যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের দফায় দফায় হামলা, নিহত অন্তত 5। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। এই তথ্য জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ এর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার ভোর থেকে নাবাতিয়াহ এলাকায় একাধিক বিমান ও ড্রোন হামলা চালানো হয়। এতে ধ্বংস হয় বহু আবাসিক ভবন ও ঘরবাড়ি। একই সময়ে ওই এলাকায় কামান থেকেও গোলাবর্ষণ ছোড়া হয় বলে জানা গেছে। এর আগে শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হিজবুল্লাহ। একজন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তা এবং হিজবুল্লাহর দুটি সূত্র রয়টার্সকে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার দেয়া তথ্য অনুযায়ী স্থানীয় সময় শুক্রবার বিকেল 4টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা সংঘর্ষ ও উত্তেজনার পর এই যুদ্ধবিরতি ঘোষণা আসে। তবে এটি কার্যকর হওয়ার পরও নতুন করে হামলা চালানোর পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। এই বিষয়ে ইসরায়েল বা হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। নেতানিয়াহুর বিভ্রান্তিকর ভুল নীতি ইসরায়েলকে ঝুঁকির মুখে ফেলছে, দাবি ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালন এক চরম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজা ও লেবাননে চলমান যুদ্ধ দীর্ঘায়িত করার মাধ্যমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকার দেশকে এক ভয়াবহ ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছেন। দেশটির বর্তমান সরকারের বিভিন্ন সিদ্ধান্তকে বিভ্রান্তিমূলক আখ্যা দিয়ে তিনি বলেন, এই রাজনৈতিক খামখেয়ালিপনার চড়া মূল্য চুকাতে হচ্ছে পুরো ইসরায়েলকে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 কে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক এই শীর্ষ সামরিক কর্মকর্তা বর্তমান প্রশাসনের তীব্র সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, গত 2024 সালের অক্টোবর মাস থেকেই লেবাননের সাথে কূটনৈতিক আলোচনায় বসা উচিত ছিল সরকারের, কিন্তু তা না করে কেবল ব্যক্তিগত এবং দলীয় রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যুদ্ধ টেনে হিচড়ে দীর্ঘায়িত করা হচ্ছে, যার ফলে প্রতিদিন অকাতরে সাধারণ ইসরায়েলি সেনাদের প্রাণ হারাতে হচ্ছে। মোশে ইয়ালন স্পষ্টভাবে অভিযোগ করেন, নেতানিয়াহু তার অতি ডানপন্থী কট্টরপন্থী জোট সরকারকে টিকিয়ে রাখার মরিয়া চেষ্টা হিসেবেই এই যুদ্ধকে বাঁচিয়ে রাখছেন। চলমান এই যুদ্ধ পরিস্থিতি দেশের অস্তিত্বের উপর আঘাত হানছে উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েল দ্রুতই পরবর্তী নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে নির্বাচনের পরেও যদি এই একই অস্থিতিশীল পরিস্থিতি এবং বর্তমান সরকারের নীতি বজায় থাকে, তবে এক পর্যায়ে ইসরায়েল নামক রাষ্ট্রটি চিরতরে বিলীন হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে। সূত্র আল জাজিরা। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রায় 2 সপ্তাহ ধরে চলা বিক্ষোভে অন্তত 24 জন নিহত হয়েছে। এই পরিস্থিতিতে পুরো অঞ্চলে অচলাবস্থা সৃষ্টি হয়েছে এবং ব্যাপক ধর্মঘট পালিত হচ্ছে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে স্কাই নিউজ। স্কাই নিউজের ওই প্রতিবেদনে বলা হয়, আসন্ন আঞ্চলিক আইনসভা নির্বাচনে শরণার্থীদের জন্য 12টি আসন সংরক্ষণের সিদ্ধান্তের প্রতিবাদে এই আন্দোলনের সূচনা হয়। 45 সদস্য বিশিষ্ট আইনসভার সংরক্ষিত এসব আসন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে বাস্তুচ্যুত ব্যক্তিদের জন্য নির্ধারিত। গত 9 জুন ঘোষিত ধর্মঘটের আগে কয়েকদিন ধরে বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। সরকারি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী 6 জুন থেকে 14 জুনের মধ্যে সংঘর্ষ ও সহিংস ঘটনার অন্তত 20 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আরো বহু মানুষ আহত হয়েছেন। আঞ্চলিক পুলিশ প্রধান জানান, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে 4 জন পুলিশ সদস্য নিহত এবং 97 জন আহত হয়েছেন। একই সঙ্গে 515 জনকে আটক করা হয়েছে। সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত যৌথ গণ অভিযান কমিটির উদ্যোগে এই ধর্মঘটের আয়োজন করা হয়। বর্তমানে সংগঠনটির হাজারো সমর্থক আঞ্চলিক রাজধানী মুজাফফরবাদ থেকে
থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণে অবস্থিত রাওয়ালাকোট শহরের উপকণ্ঠে অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার প্রধান সড়কগুলো বন্ধ করে দিয়েছে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেছে এবং কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় সংবাদ মাধ্যমের প্রবেশ ও তথ্য সংগ্রহে বিধিনিষেধ আরোপ করেছে। মুজফফরবাদের যেসব এলাকায় সাধারণত মুদি দোকান ও খাবারের স্টল নিয়ে ব্যাপক কর্মচাঞ্চল্য দেখা যায়, সেখানে এখন নীরবতা বিরাজ করছে। দিনমজুরেরা কাজের অপেক্ষায় বসে থাকলেও কাজের সুযোগ পাচ্ছেন না। ব্যাংকগুলোর নোটিশে জানানো হয়েছে সরকারের ইন্টারনেট ও উপগ্রহ ভিত্তিক যোগাযোগ সেবা স্থগিত করার কারণে স্বয়ংক্রিয় টাকা উত্তোলন কেন্দ্র এবং ব্যাংকিং কার্যক্রম বন্ধ রয়েছে। সরকারের নির্দেশে জ্বালানি বিক্রয় কেন্দ্রগুলোও কার্যক্রম স্থগিত করেছে, যদিও কিছু ঔষধের দোকান ও মুদি দোকান সীমিত সময়ের জন্য খুলতে শুরু করেছে এবং ফল ও সবজি বিক্রেতারাও ধীরে ধীরে ব্যবসায় ফিরছেন। তবুও অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান এখনো বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্র ইরান স্থায়ী শান্তি চুক্তি। সুইজারল্যান্ডের পথে ট্রাম্পের প্রতিনিধি উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গত 17 জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের পর থেকে গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক বিষয় হয়ে উঠেছে দুই দেশের মধ্যকার প্রস্তাবিত স্থায়ী শান্তি চুক্তি। সেই চুক্তির খসড়া ও শর্তগুলো নিয়ে আলোচনা করতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। ইতিমধ্যেই নিজ নিজ দেশ থেকে তারা সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউস উইটকফের সুইজারল্যান্ডে রওনা হওয়ার তথ্য নিশ্চিত করলেও এই ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে চায়নি। ইরানের সংবাদ মাধ্যমগুলোতেও এই আরাকচি সফর নিয়ে বিশদভাবে কিছু বলা হয়নি। উল্লেখ্য, গতকাল 19 ডিসেম্বর সুইজারল্যান্ডে ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করতে সুইজারল্যান্ডে যাওয়ার কথা যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধি দলের। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের, কিন্তু 17 তারিখ প্রেসিডেন্ট ট্রাম্প প্যারিসে এবং ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান তেহরান তার নিজ দপ্তরে চুক্তি স্বাক্ষর করে ফেলার পর 18 এপ্রিল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, যেহেতু দুই দেশের প্রেসিডেন্ট পর্যায়ে চুক্তি স্বাক্ষর হয়ে গেছে, তাই আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের জন্য সুইজারল্যান্ডে আর প্রতিনিধি দল পাঠাচ্ছে না ইরান। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ট্রাম্প ইরান যুদ্ধে হেরে গেছেন, এবার নিউ ইয়র্ক টাইমসে যুক্তরাষ্ট্রের পরাজয়ের খবর। ইরান বিশ্বের শয়তানদের নতজানু করেছে, মোহসেন রেজাই। ইরান যুদ্ধের চরম মূল্য, প্রাণহানি ও ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক ধাক্কায় কাঁপছে বিশ্ব। গাজার ঢেউয়ে ভেসে যাবে ইসরায়েল, ইরানি কমান্ডারের হুঁশিয়ারি। যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের দফায় দফায় হামলা, নিহত অন্তত 5। নেতানিয়াহুর বিভ্রান্তিকর ভুল নীতি ইসরায়েলকে ঝুঁকির মুখে ফেলছে, দাবি ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর। বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর, নিহত অন্তত 24। যুক্তরাষ্ট্র ইরান স্থায়ী শান্তি চুক্তি। সুইজারল্যান্ডের পথে ট্রাম্পের প্রতিনিধি উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।